দর্শক, শুভ সন্ধ্যা। আমি সাবির আহমেদ সন্ধি স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অফ জেনজি পড বাই ফুডিতে। এই জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশে এক নতুনত্বের সৃষ্টি হয়েছিল। এই জুলাইতে নেমে এসেছিল অসংখ্য মানুষ। এই জুলাইতে যারা সম্মুখে থেকে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যারা নিজেদেরকে ত্যাগ করেছিল, তাদেরই একজন প্রতিনিধি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাহিদ হাসান আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি এবং জুলাই বিপ্লবের বলিষ্ঠ কণ্ঠস্বর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তার দৃষ্টিতে জুলাই নিয়ে তার কি ভাবনা। জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাঙ্কস। আমি শুরুতে আপনার কাছে একটা জিনিস জানতে চাই জাহিদ। আজ 18ই জুলাই। এই জুলাইতেই আপনারা তখন আরও ছোট ছিলেন। সো সেই জায়গা থেকে এই যে এত বুলেট, এত গুলি, এত বাধা, এত বিপত্তি, এত কিছুর বাইরে গিয়ে কিভাবে আসলে জয়েন করা হলো? কি আপনাদের ওই সময় অনুপ্রেরণা জুগিয়েছিল? দেখুন, আমি আমার ব্যক্তিগত আলোচনা করলে বিষয়টা এরকম নয় যে আমি জুলাই মাসে প্রথমবারের মতো একটা রাজনৈতিক আন্দোলনে যুক্ত হয়েছি বা জুলাই মাসেই প্রথমবারের মতো হাসিনার পতন চেয়েছি। আমার ব্যক্তিগত গল্পটা ভিন্ন। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই একদমই পার্টিজান রাজনীতিতে যুক্ত ছিলাম। হাসিনার পতন চেয়ে আমরা জুলাইয়ের আগেও নানা সময় নানাভাবে আন্দোলন করেছি, কর্মসূচির সঙ্গে যুক্ত থেকেছি, কর্মসূচি প্রণয়ন করেছি এবং আমরা নিজেদেরকে বিভিন্নভাবে প্রস্তুত করছিলাম রাজনৈতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে, সাংস্কৃতিকভাবে, যে কিভাবে হাসিনা এবং হাসিনার যে ফেসিবাদী কাঠামো সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা যায়, প্রতিরোধ করা যায়, প্রোটেস্ট করা যায়। একই সঙ্গে আমরা জানতাম যে একদিন বাংলাদেশের মানুষ নেমে আসবে, একটি গণ-অভ্যুত্থান হবে, এটা আমাদের ধারণা ছিল। এবং এর পরবর্তীতে বাংলাদেশ রাষ্ট্র কেমন হবে, সে রাষ্ট্রকল্প কী হবে, সেটাই আমাদের মধ্যে আলোচনা জারি ছিল। এবং আমরা জুলাই মাসে প্রথমবারের মতো রাজনৈতিক হইনি বা এরপরে আমরা রাজনীতি শুরু করেছি, বিষয়টি এরকমও নয়। আমরা এর আগে থেকেই রাজনীতি আপনাদের এটা নিয়ে প্ল্যান ছিল বা প্রতিবাদের। হ্যাঁ, এটা যেমন ধরেন আমার স্পষ্টত মনে পড়ে যে 2023-এর দিকে কয়েকটা আমেরিকান স্যাংশন এসেছিল বাংলাদেশে এবং আমরা বিরোধী দল তারা যখন যারা বড় দল ছিল, ধরুন বিএনপি বা আরও যারা ছিল বিএনপির সঙ্গে জোটবদ্ধ একসঙ্গে যুগপৎ আন্দোলন করছিল, তখন তাদের মধ্যে আমরা দেখলাম যে এই আমেরিকান স্যাংশন নিয়ে তারা বেশ উৎফুল্ল। মানে তাদের ধারণাটা এমন ছিল যে আমেরিকার একাধিক স্যাংশনে, যেমন তখন র্যাবের উপর স্যাংশন এসেছিল, কয়েকজনের আমেরিকান ভিসা বা পাসপোর্ট বাতিল করা হয়েছিল, গুরুত্বপূর্ণ ব্যক্তি, হ্যাঁ, যারা আওয়ামী লীগের হয়ে নানা রকমের শোষণ চালিয়েছেন। আমরা দেখছিলাম তাদের মধ্যে এটা নিয়ে একটা বেশ উৎফুল্লতা কাজ করতেছে যে যেন বা এই আমেরিকান স্যাংশন দিয়ে আওয়ামী লীগকে পতন করানো যাবে। আবার তারা নানা সময় আমরা দেখছিলাম যে নির্বাচনে পার্টিসিপেট করবার একটা আশা আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল এবং এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে পতন করার। কিন্তু আমরা তখনও বিএনপিকে নানাভাবে বলেছি, বোঝানোর চেষ্টা করেছি, বিএনপির যারা পলিসি মেকার তাদের সঙ্গে আমাদের নানা সময় যখন ডায়ালগ হয়েছে, আমরা বলেছি যে এইভাবে করে হাসিনার পতন হবে না, হাসিনার পতন করতে হবে একটা গণ-অভ্যুত্থানের মাধ্যমে। এবং এই গণ-অভ্যুত্থানটা এই জন্য জরুরি ছিল, আমাদের কাছে গণ-অভ্যুত্থানটা জরুরত এইটা ছিল যে আমরা মনে করতাম যে হাসিনা চলে গেলেই সব কিছু ঠিক হয়ে যাবে না। আমরা যেটা এখনও মনে করি, যেটা জুলাই মাসেও আমরা বলেছি যে হাসিনা এই রাষ্ট্রটাকে যেভাবে ফেসিবাদী বানাইছে সেসব কাঠামোর মধ্য দিয়ে, ধরেন সংবিধান তার একটা সংবিধানকে সে এমনভাবে সাজিয়েছে যে সংবিধান মানুষকে ফেসিবাদী কাঠামোর মধ্যে নিয়ে যায়। তার যে বিচার ব্যবস্থা ছিল হাসিনারা বলে, ওই বিচার ব্যবস্থায় মানুষকে সঠিক বিচার পাইতে দেয় না। বা ধরেন এখানে গুম খুনের যে কালচার ছিল, সব কিছুকে বিদায় করতে হবে, নাহলে বাংলাদেশ রাষ্ট্রের আদতে কোনো মুক্তি নাই, নতুন একটা রাষ্ট্রের ধারণা লাগবে। তো সেই জন্য আমরা মনে করতাম গণ-অভ্যুত্থান লাগবে। এখন এই গণ-অভ্যুত্থানটি কখন, কিভাবে, কোথায় হবে এই ভবিষ্যৎ আমরা জানতাম না, আমরা এই জন্য রেডি ছিলাম। জুলাই মাসে আন্দোলনটি শুরু হলো কোটা সংস্কারের মাধ্যমে। 16ই জুলাই 6 জনের বুকে গুলি চলল এবং এর পর দিন থেকেই ধীরে ধীরে আন্দোলন গণ-অভ্যুত্থানের দিকে মুভ নেওয়া শুরু করলো। বা তারও আগে ধরেন 14 জুলাই যখন রাজাকার বলা হলো, আমি মনে করি এটা একটা টার্নিং পয়েন্ট ছিল এই পুরো জুলাই মাসের মুভমেন্টের সিনারিওতে। টার্নিং পয়েন্টটা ছিল যে এর আগে ছাত্ররা কোটার সংস্কার চাইছিল সরকারের কাছে, সরকার নানা রকমের টালবাহানা করতেছিল, কিন্তু পলিটিক্যালি ছাত্রদেরকে অ্যাটাক করা, পলিটিক্যাল ভাষা দিয়ে, সেটা শুরু হলো 14 জুলাই রাতে, যেদিন হাসিনা সবাইকে রাজাকার বলল এবং ছাত্ররা ক্ষোভে ফেটে পড়লো। তো এটা একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট ছিল। তো এই ধরনের যে রাজাকার বলা, মানে যারে তারে ধরে রাজাকার বানানো, মুক্তিযুদ্ধ বিরোধী বানানো, পাকিস্তানপন্থী বানানো, যে দেশ থেকে চলে পাকিস্তানে চলে যাও, এই যে মুক্তিযুদ্ধের অপব্যবহার এবং এই মুক্তিযুদ্ধের অপব্যবহারের মাধ্যমে যে বহু মানুষের মানবাধিকার হরণ হয়েছে বিগত সময় বিএনপির, জামাতের বা অন্যান্য রাজনৈতিক দলের বা এমনিতেও ব্যক্তিদের, তো এইটার বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম। যখন এই পলিটিক্যাল পয়েন্টে আঘাত আসলো, তখনই ছাত্ররা ধীরে ধীরে পলিটিক্যালি মুভমেন্টের সঙ্গে যুক্ত হলো। আবু সাইদ
শহীদ হলেন, ওয়াসিম শান্ত শহীদ হলেন, এবং এরপরে ঘটনা তো আপনারা জানেন। এক্স্যাক্ট। তো ফলত আমি এই পুরোটার মধ্যে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, এটা গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা, বা সেটার জন্য আমরা তখন ছোট ছিলাম, আমাদের পরিসর ছোট ছিল, সেটার জন্য কিন্তু প্রস্তুতি। আস্তে আস্তে পুরো দেশ হচ্ছে এই জায়গায় জয়েন করেছে। আপনি আপনার পরিবারের দিক থেকে কি পরিমাণ সাপোর্ট পেয়েছেন ওই সময়টায়? দেখেন, বা এই যে ভয় সংশয় যেটা থাকে বাবা মায়ের, খুব সাধারণ, তাই তো? হ্যাঁ, এটা ধরেন যে আমার পরিবারও বেশ ভুক্তভোগী ছিল এই জন্য। ধরুন 2021 সালে বাংলাদেশে মোদিবিরোধী আন্দোলন হয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন। তখন মোদিবিরোধী আন্দোলনের পরে বেশ ধরপাকড় চললো আমাদের উপরে, আমাদের অনেকে গ্রেফতার হলো। আমি তখন ছাত্র অধিকার পরিষদ করতাম, যেটা গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন। পরে তো আমরা ওটা থেকে লিভ করেছি 2023-এর দিকে। তো তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রায়, আমি যদি ভুল না করি, 50-এর বেশি নেতাকর্মী গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন। এখন যিনি এনসিপির সেক্রেটারি, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, উনি একই কারণে জেলে ছিলেন। তো তখন আমি নিজেও পলাতক ছিলাম, আমি যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারতাম। তখন আমার বাড়ি পটুয়াখালীতে। আমার মা বৃদ্ধ, বাড়িতে একা থাকতেন, আমার বাবা নেই। তো ছাত্রলীগের লোকজন গেল, আমার মা আছেন, আমার মাকে হ্যারেস্ট করবেন, আমার বাড়ি ভাঙচুর করবেন, মানে আমার গ্রামের বাড়ি যেটা। তো তখন গ্রামের লোকজন আমার বাবাকে সম্মান শ্রদ্ধা করেন, আমার বাবা শিক্ষক ছিলেন, তাদের হস্তক্ষেপে সেটা থেকে মুক্তি পেয়েছি। আবার ধরেন 2022 সালে আবরার ফাহাদের 3য় শাহাদাত বার্ষিকীর স্মরণসভা করতে গিয়ে আমি সেখান থেকে গ্রেফতার হই। আমি 1 মাসের মতো জেলে ছিলাম, তার একটু বেশি। আমার মা তখন বেশ অসুস্থ হয়ে পড়েন, হসপিটালে নিতে হয়। তো আমার পরিবারও নানাভাবে এর ভিকটিম, নানাভাবে তারাও, মানে আমার উপর দিয়ে যে অত্যাচার নির্যাতন চলেছে, তারা ভিকটিম। ফলে তারা ওই সময় ভীত সন্ত্রস্ত ছিলেন, যখন একের পর এক গুলি চলছিল, গণহত্যা চলছিল, তারা একটু ভীত ছিলেন। তারা আমাকে বারবার বলছিলেন যে, মানে আমি আমার মায়ের প্রতি সাংঘাতিক কৃতজ্ঞ। আমার মা আমাকে কখনোই বলে নাই যে তুমি আন্দোলনে যাও না, বা তুমি এই পথ থেকে ফিরে আসো। মানে আমার মা হয়তো পাবেন, খুব স্বাভাবিক, আমি আমার মায়ের ছোট ছেলে, আমার এই ছোট ছেলেকে নিয়ে সবাই ভয় পায়, কিন্তু আমার মা বলতেন যে সাবধানে থেকো বা নিজেকে সেফ রেখো। সুতরাং আমার মায়ের প্রতি কৃতজ্ঞতা আমার আজীবন থাকবে। জাহিদ, আমরা এই ব্যাপারে আরও কথা বলবো, সময় হলো ছোট্ট একটা বিরতির। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে স্বাগত। আরও একবার চলে যাচ্ছে আমাদের আলোচনায়। জাহিদ, যেমনটা বলছিলাম, জুলাই নিয়ে কথা হচ্ছিল। জুলাই যে চেতনা নিয়ে হয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং সর্বমোট ফ্যাসিবাদের বিরুদ্ধে হচ্ছে, এটা হয়েছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, এই জিনিসগুলো আছে নাকি নাই হয়ে গিয়েছে? দেখুন, এটার কোনো বাইনারি উত্তর দেওয়া যায় না, হ্যাঁ বা নাতে। এটার উত্তরটা কিছু জায়গাতে পরিবর্তন হয়েছে জুলাইয়ের পরে, আবার যে বড় পরিবর্তনগুলো দরকার ছিল সেগুলো হয়নি। যেমন ধরেন, আমাদের পলিটিক্যাল কালচারে একটা পরিবর্তন এসেছে বলে আমি মনে করি, সেটা প্রত্যেকটা পার্টিতেই। সেটা পুরনো দল বিএনপি, জামাতের মধ্যে, বা নতুন যে সকল তরুণরা মিলে এনসিপি গড়ে তুলেছে, তাদের মধ্যেও একটা পরিবর্তন আছে বলে আমি মনে করি। কিন্তু একই সঙ্গে ধরেন, আপনি যদি কাঠামোর কথা বলতে যান, যে পুরনো কাঠামো ছিল, সেই কাঠামো থেকে আমরা খুব বেশি বের হইতে পারি নাই। যেমন ধরেন, মানে আমরা হাসিনাকে কেন ফেসিবাদী বলি, হাসিনা কী করেছিলেন, এর কয়েকটা উদাহরণ দিয়ে আমি বলি। যেমন ধরেন, হাসিনা মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতেছিলেন, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করতেছিলেন, মানুষকে গুমের শিকার করছিলেন। আমি বলছি না যে গত 2 বছরে একটা গুমের শিকারও হয়েছেন, একটা গুমের ঘটনাও ঘটেছে, বা মানুষ কেউ একজনকে তুলে না যাওয়া হয়েছে, সে আর পরিবারের কাছে ফেরত আসেনি, এমন ঘটনা ঘটে নাই। কিন্তু ধরেন, গুম প্রতিকারের যে অধ্যাদেশটি ছিল, যেটি ইন্টারিম গভর্নমেন্ট করেছিল, সেই অধ্যাদেশটি বাতিল করা হয়েছে। ধরেন, আমাদের এখানকার বড় সমস্যা ছিল আমাদের জুডিশিয়ারি, আমাদের বিচার ব্যবস্থা। আমরা দেখেছি যে, যেমন আমি 2022 সালে যখন গ্রেফতার হই, মানে আমাকেই একাধিকবার হামলা করা হলো, একদমই প্রায় বেহুশ অবস্থা আমাকে ধরে নিয়ে যাওয়া হলো। পরে গিয়ে দেখলাম আমার নামে হত্যা চেষ্টা মামলা, এই যে, এবং দেখলাম সেজন্য আমাকে রিমান্ড দেওয়া হলো, আমাকে জেলে রাখা হলো, একসময় গিয়ে পর জামিন দেওয়া হলো। এই যে আদালতকে নিজের পকেটে রাখা, এইটার জন্য বহু আগের প্রস্তাবনা, এটা 2024 সালের পরের প্রস্তাবনা না। 1990 দশক থেকে আলোচনা হচ্ছিল যে সুপ্রিম কোর্টের জন্য একটা ভিন্ন সচিবালয়, সরকারের যে সচিবালয় আছে, একটা ভিন্ন সচিবালয়, সেখান থেকে সুপ্রিম কোর্ট পরিচালিত হবে, এরকম একটা আলোচনা ছিল। এটা নিয়ে বহু আলোচনা হয়েছে 90 দশক থেকে। সেটা ইন্টারিম গভর্নমেন্টের সময় সেই সচিবালয়টা হয়েছিল, বিএনপি গভর্নমেন্ট সেটাকে বাতিল করে দিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ, গণভোট, জুলাই সনদ, সংস্কার। আমরা দেখলাম যে বিএনপি এগুলোর ব্যাপারে খুবই বিরক্তিকর, বাজে অবস্থান নিয়েছে, গণভোটকে অস্বীকার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সর্বশেষবার সংসদে দাঁড়িয়ে বলছেন যে
এই জন্যই গণভোটের পক্ষে বলেছিলাম বা গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে বলেছিলাম, যাতে করে ইলেকশনটা খুব দ্রুত হয়। এই যে কিন্তু ছলচাতুরি আপনার করা, হচ্ছে মানে আমি একটু শেষ করি, এই মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে নিজে হচ্ছে গণভোটের পক্ষে হচ্ছে প্রচারণা এক্স্যাক্টলি দ্যাটস চালিয়েছেন। দ্য পয়েন্ট, যে এখন প্রধানমন্ত্রী প্রত্যেকটা বললেন, জিনিসের একটা system থাকে তো, স্বরাষ্ট্রমন্ত্রী right? না, আমি শেষ করি, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন। এখন গণভোটে কি ছিল? গণভোটে সংবিধান সংস্কারের কথা ছিল, গণভোটে অন্যান্য সংস্কারের কথা ছিল। সংবিধান সংস্কার তো বিএনপি করবে না। বিএনপি আপনি কিভাবে কনফার্ম হলেন? বিএনপি তো সংবিধান সংশোধন কমিটি করেছে। সংবিধান সংশোধন এবং সংস্কার দুটো ডিফারেন্ট জিনিস। এখন এই সংস্কারের আলোচনা যে আমরা এসে মানে হুট করে নাজিল হয়ে বলতেছি, ব্যাপারটা এরকম না। এই সংস্কারের কথা বিএনপি 31 দফায় ছিল, এই সংস্কারের কথা গণসংহতি জোনায়েদ সাকিয়ে রাজনীতি করেছেন, রাষ্ট্রচিন্তা থেকে হাসনাত কাইয়ুমরা করেছেন, অনেকেই করেছেন। এখন এসে সেই সংস্কারের কোনো আলোচনা নাই, এটা ট্রেডিশনাল সংশোধন কমিটি, সংবিধান সংশোধন কমিটি নিয়ে আসা হইলো। দেখেন, এই যে আপনি বলতেছেন না কি চেঞ্জ হইলো কি হইলো না, মানে কিছু ছোটো জায়গাতে চেঞ্জ হয়েছে, আমি যেটা বললাম অ্যাটলিস্ট পলিটিক্যাল কালচারে একটা চেঞ্জ এসছে। কিন্তু এই বড় যে মেসিভ যে রিফরমেশনগুলো দরকার ছিল, এবং এইটা দরকারটা কার জন্য? দরকারটা রাষ্ট্রের জন্য, এই রাষ্ট্রকে উন্নতি করবার জন্য। আমাদের স্বাধীনতার 55 বছর চলতেছে। এই 55 বছরে আমরা একটা রাষ্ট্র হয়ে উঠতে পারি না, একটা রাষ্ট্র যেভাবে ডেভেলপ করে। মুক্তিযুদ্ধে বলা হচ্ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলে মুক্তিযুদ্ধ হয়েছিল। 24 সালের গণ অভ্যুত্থানের সময় আপনি এর বাইরে কোনো বড় ধারণা পাবেন না। একই কথা এই যে 24-এর এই যে গণঅভ্যুত্থান বলি, আমরা গণঅভ্যুত্থান বলছি, কত মানুষ মারা গেল, রাইট? সো সেই জায়গায় দাঁড়িয়ে, ওই বিভৎসতার জায়গায় দাঁড়িয়ে এই যে সময়টা আসছে, আমাদের হচ্ছে যারা জুলাই যোদ্ধা আছেন, আহত হয়েছেন, অনেকে মারা গেছেন, আন্দোলন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, রাইট? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে যারা জুলাইতে আহত হলেন, যারা মারা গেলেন, তারা কি আসলে প্রপারভাবে ট্রিটেড হচ্ছে? দেখেন, এইটা মানে এগুলো কোনোটাই বাইনারিতে উত্তর দেওয়ার মতো জিনিস না। ব্যাপারটা হইতেছে যে শহীদ পরিবার, যারা শহীদ হলেন তাদের পরিবার, যারা আহত আছেন, এদের ব্যাপারে আমাদের যেভাবে করে পুনর্বাসনের চেষ্টা করা উচিত ছিল, বা শহীদ পরিবারগুলোকে যেভাবে সাপোর্ট দেওয়ার কথা ছিল, আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের আমল থেকেই সেটা খুবই অবহেলিত। এটা বিএনপি গভর্নমেন্টের সময় আছে। কিন্তু ওই সময় তো হচ্ছে জুলাই সম্মুখ সারি যারা ছিলেন, তারা তো হচ্ছে দায়িত্বে ছিলেন অনেকেই, না? এক্স্যাক্টলি, আমি মনে করি ধরেন এই শহীদ পরিবার এবং আহতদের সবচেয়ে বড় স্বজন হচ্ছে যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তারা। এক্স্যাক্টলি, এটাই মনে করি। কিন্তু আপনি যে দায়িত্বের কথা বলেন, বিশেষ করে গভর্নমেন্টের দিকে, ইন্টারিম গভর্নমেন্টের ফরমেশনের দিকে বলেন, এই আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের পুনর্বাসন, এগুলোর দায়িত্ব থাকে জেনারেলি দুইটা মন্ত্রণালয়ের, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ। কিন্তু আমরা তো অনেক ক্ষেত্রে হচ্ছে আপনারা এক্স্যাক্টলি, আমি ওখানে আসছি যে কিন্তু এই দুইটা মন্ত্রণালয়ের মূল স্পেসিফিক দায়িত্ব ছিল, তারাই দায়িত্ব অবহেলা করেছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন জনাব ফারুক আজম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন নূরজাহান বেগম, তারা করেছেন। এইটা মেনে নিয়ে আমি বলতেছি, যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তাদেরই দায়িত্ব এই শহীদ পরিবার এবং আহতদের তারা কোন দেখভাল একটা করা। সিস্টেমের মধ্যে কি হচ্ছে আটকা পড়ে এখন দেখেন, গিয়েছিল। তারা, আমি মনে করি যে তারা এটার জন্য চেষ্টা করেছে, তারাও ব্যর্থ হয়েছেন, তারাও সব ক্ষেত্রে সফল হয়েছেন, আমি এটা বলতেছি না। কিন্তু ধরেন যখন আহত ব্যক্তির রাস্তায় নেমে আসতো, আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় একই চেহারা, একই পরিস্থিতি অনেকবার দেখেছি, আহতরা রাস্তায় নেমে এসেছেন তাদের চিকিৎসার জন্য, তাদের ভাতার জন্য, তখন এদের সামনে গিয়ে কে দাঁড়াইতেন? হাসান আব্দুল্লাহ। কে দাঁড়াইতেন? নাহিদ ইসলাম, সার্জিস আলম, বা এরকম অন্যান্যরা। মানে সরকারের যিনি দায়িত্বশীল, ওই যে আমি দুজন উপদেষ্টার কথা বললাম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা কেউ কোনোদিন এই সকল আহত যোদ্ধাদের সামনে গিয়ে দাঁড়ায়ও দেখেন নাই। দাঁড়াইতেন এই যে তরুণরাও বুথে। কিন্তু এদের তো আসলে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা বলেন, তারাই তো আসলে হচ্ছে ভেবেছিলেন এদের মাধ্যমে কাজ হবে। এক্স্যাক্টলি, এবং এক্স্যাক্টলি মানে ব্যর্থতা, এরা যেহেতু তো হচ্ছে যারা ছিলেন তাদেরকে তো চুজই করেছেন হচ্ছে জুলাইয়ের সম্মুখ সারি যারা ছিলেন। এক্স্যাক্টলি, আমি তো বলতেছি যে এই দায়িত্বটা তাদেরই ছিল, ভাই এটার জন্য তাদের অ্যাটলিস্ট রাষ্ট্রের সঙ্গে বার্গেনিং করা। এক্স্যাক্টলি, বার্গেনিংয়ের দরকার ছিল। জাহিদ, আবারও সময় হলো ছোট্ট একটা বিরতির। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যে। আমাদের সাথে আজ উপস্থিত আছেন জাহিদ হাসান। আমরা জুলাই নিয়ে কথা বলছি। ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে স্বাগত আরও একবার। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। জাহিদ, বিপ্লব করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। আমার কাছে দুইটাই কঠিন মনে হয়। এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের যে বিষয়গুলো, সামাজিক যে অবক্ষয় দেখতে পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে আপনার ধর্ষণ বেড়ে গিয়েছে, আপনার হচ্ছে দুর্নীতি ইন্টারিম গভর্নমেন্ট আমলেও হয়েছে, 12,633 কোটি টাকা, ইফ আই এম নট রং। জনগণের মধ্যে কোথাও না কোথাও গিয়ে জুলাইকে ছুঁড়ে ফেলার মতো একটা মেন্টালিটি দেখা যাচ্ছে কারো কারো মধ্যে। এবং অনেক জায়গায় হচ্ছে আপনার যারা আসলে প্রাণ দিল,
অনেক ছোট ছোট বাচ্চা মারা গিয়েছে, আপনাদের অনেক বন্ধু বান্ধব মারা গিয়েছে, আমরা আমাদের অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছি, আমাদের এই দেশের মানুষ। তো এই জায়গাটায় দাঁড়িয়ে কোথাও না কোথাও গিয়ে কি মনে হয় এরকমের যে হচ্ছে জুলাইয়ের কারণে মানুষজনের মধ্যে আসলে হচ্ছে ওই প্রতিবাদটা সামহাও আপনার অ্যাগ্রেসিভনেসের দিকে চলে গিয়েছে? বা এই যে তরুণরা আছে, আমি যদি হচ্ছে আপনার একদম মানে সামাজিক অবক্ষয়ের কথা বলতে চাই, যে অনেক সময় আমরা দেখি কি শিক্ষককে আসলে হচ্ছে আপনার অবমাননা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। পলিটিক্যাল এজেন্ডা বাদ দিলাম, রিসেন্ট টাইমে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার হচ্ছে মাদ্রাসার কথা যদি বলতে চাই, অন্যান্য জায়গায় যদি বলতে চাই, ওভারঅল বাংলাদেশে যদি বলতে চাই, শিশু নির্যাতন বেড়ে গিয়েছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোতে দাঁড়িয়ে আপনাদের আসলে কি মনে হয় যে আপনার এই কাজগুলো করলে বাংলাদেশ যে অবক্ষয়ের মধ্যে পড়ে গিয়েছে বা মানুষের মধ্যে যে অ্যাঙ্গারটা বেড়ে গিয়েছে, এটা আসলে কোথায় গিয়ে কমানো সম্ভব? আচ্ছা, অনেকগুলো আলোচনা। প্রথমত যে সামাজিক অবজ্ঞার কথা বললেন, মাদক দ্রব্যের কথা বললেন, শিশুদের ধর্ষণের কথা বললেন, এইগুলোর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, বিচার ব্যবস্থাকে উন্নত করা, যারা ধর্ষণ করেন ধর্ষক তাদেরকে বিচারের মুখোমুখি করা, শাস্তির মুখোমুখি করা। মাদকদ্রব্যর হার বা মাদকদ্রব্য বিতরণ, মাদকদ্রব্য সেবনের হার গত কয়েক মাসে অভাবনীয়ভাবে বেড়ে গেছে। এখন যারা মাদকদ্রব্য বিতরণ করেন, যে সিন্ডিকেট, তাদেরকে ধরতে হবে। আমি আমার একটা অভিজ্ঞতা বলি, আমি তো জেলে ছিলাম। তো আমি জেলে যাওয়ার পরে, জেলে তো নানা রকমের মানুষ থাকে, নানান কিসিমের মানুষ, রাজনীতিবিদও থাকে, আবার মাদকদ্রব্যের ডিলারও থাকে। তো আমার অবজারভেশন বলে, আমাদের কারাগার, ধরেন আপনি একজন মাদকদ্রব্য যে বেচা বিক্রি করেন তাকে জেলে নিয়ে গেলেন। এখন জেলটা কি মূলত? এটা সংশোধনাগার, যে আপনার দেশে একজন মানুষ একটা ক্রাইমে যুক্ত আছে, আপনি তাকে কারাগারে নিয়ে যাচ্ছেন যাতে সে সেকেন্ড টাইম এই ক্রাইমের সঙ্গে যুক্ত না হয়। কিন্তু বাংলাদেশের জেলে এরকম কোনো ব্যবস্থা নাই যে একজন স্মাগলার বা একজন মাদকের ডিলার তাকে আপনি জেলে নিয়ে গিয়ে সংশোধন করে তাকে ওই পথ থেকে ফিরায় নিয়ে এসে নতুন লাইফের জন্য একটা মোটিভেশন দিয়ে জেল থেকে বের করবেন। বাংলাদেশের জেলে এগুলো হয় না। বাংলাদেশের জেলে একজনের নেয়, কয়েকদিন ফালায় রাখে, ফ্রি খাবার আসে, খাবার দাবার খায়, আবার বের হয়ে যেমন ছিল ঠিক তেমনই থাকে, একই অপরাধ করে। এই এবং দেখবেন আমি খুবই দেখেছি যে মাদকদ্রব্যের একই ডিলাররা কয়েকদিন পর মানে ওর লাইফ একটা রুটিন, যে ও জানে ওর 2 মাস 3 মাস পর একবার আসতে হবে, 15 দিন 20 দিনের জন্য একটা মামলা হবে, কিছু মাদকদ্রব্য নিয়ে ধরা খাবেন, এটার জন্য কিছুদিন থাকবেন, একসময় কোর্ট জামিন করবে, আবার বের হবে। এই যে পদ্ধতি, মানুষকে রিহ্যাবিলিটেশনের যে পদ্ধতি, মানুষকে সংশোধনের পদ্ধতি, এটাকে ডেভেলপ করতে হবে। সর্বশেষ বলি, যেটা বলেন যে জুলাই নিয়ে বিরক্তি বা মানুষের ভিতরে বিরক্তি এসছে কিনা, বিরক্তিটা আসলে কোন সেন্সে? মানে হচ্ছে জুলাইটা আসলে সুবিধা মানে হচ্ছে বাদীদের, আমি মনে করি মানুষ সচেতন হয়েছে, তার মানুষ অনেক ব্যাপার। কারণ একটা জিনিস আসলে অ্যাঙ্গারগুলো কোন জায়গায় এসে আপনার দাঁড়িয়েছে বা মানুষজন আসলে কোন বিষয়গুলো নিয়ে আসলে কথা বলে। দেখেন, আমরা অনেকেই আছি যে আমরা আসলে তো ডিপলি ভাবতে চাই না, বেটার পেছনে যে হচ্ছে কারো কোনো হাত আছে কিনা, এই জিনিসটা নিয়ে আমরা বুঝতে চাই না। আমরা একদম নিরেটভাবে দাঁড়িয়ে দেখি কি যে জুলাইকে হচ্ছে মুক্তিযুদ্ধের সামনে নিয়ে আসা হয়েছে, নারী অবমাননাকারীকে আপনার হচ্ছে থানা থেকে গিয়ে আপনার ফুলের মালা দিয়ে হচ্ছে ছুটিয়ে নিয়ে আসা হয়েছে। সো এই যে নারীদের প্রতি আপনার হচ্ছে আপনার জুলাইতে যখন হচ্ছে সবাই আন্দোলন করেছে, তখন কিন্তু এই জিনিসটা ছিল যে আপুরা হলের গেট ভেঙে চলে আসেন, আর এখনকার দাঁড়িয়ে আপনার হচ্ছে সেই নারীকে স্লাট শেমিং করা হচ্ছে। এই জায়গায় গিয়ে দাঁড়িয়েই কিন্তু আসলে মানুষজনের মাথার মধ্যে নানান ধরনের প্রশ্ন ঘুরে বেড়ায়। ওকে, এবার আমি একটা করে বলি, যেটা আপনি বললেন যে জুলাইকে 71-এর মুখোমুখি, এটা কেউ করেছেন এক্স্যাক্টলি সুবিধা নেওয়ার জন্য, আফটার রেভলিউশন, আফটার অভ্যুত্থান। কিন্তু এটা জুলাইয়ের যে সার্বজনীন যে ইউনিভার্সাল পজিশন আছে, এটার সঙ্গে 71-এর কোনো কনফ্লিক্ট আপনি পাবেন না। 71 যে জন্য হয়েছে, একটা রাষ্ট্র গঠন, একটা রাষ্ট্র ডেভেলপ করা, সেইটাতে বারবার আমরা ব্যর্থ হয়েছি। ধরেন 71-এর পরে এসে বাকশাল কায়েম করেছেন, এরপরে শেখ মুজিবকে তার পুরো পরিভাষা হত্যা করা হয়েছে, আবার একাধিক সামরিক শাসন, এরপরে অ্যাটলিস্ট 1991 সালে এসে আমরা একটু গণতন্ত্রের দিকে ফিরলাম। এরপরে আবার দেখলাম যে ঠিকই 2006-7 এসে আর একবার আমরা 111-এর সামনে পড়লাম। এরপরে একটা দীর্ঘ 16 বছরের ফেসিবাদের রাষ্ট্র ব্যবস্থা। তার মানে কি, আমরা 71-এ আমাদের পূর্বপুরুষরা যে জন্য নিজেদের প্রাণ বিলায় দিয়েছেন, যুদ্ধে নেমে পড়ছেন লুঙ্গি কাছা মেরে, সেটা কিন্তু হয় নাই। ফলত এখানে একবার গণঅভ্যুত্থান হয়েছে। এই গণঅভ্যুত্থান, তার মানে এই গণঅভ্যুত্থানকে আপনি কোনোভাবেই 71-এর যে অ্যাসপাইরেশন, সেটা থেকে আলাদা করতে পারবেন না। অবশ্যই যারা এটা করছে, এটা উদ্দেশ্য প্রণোদিত। আবার একই সঙ্গে একটা দল আছে যে এই যে 71-কে কেউ 24-এর মুখোমুখি করতেছে, এইটা দিয়ে পুরো 24-এর গণঅভ্যুত্থানকে নালিফাই করে দিচ্ছে। এরা আরও বড় ধান্দাবাজ। যে আপনি কেউ বলতে পারে, ধরেন যে আপনি একটা স্টেটমেন্ট দিলেন, আমি একটা স্টেটমেন্ট দিলাম, তার মানে এটা সত্য হয়ে যাবে, এইটাই 2024-এর গণঅভ্যুত্থানের ইউনিভার্সাল পজিশন। ব্যাপারটা তো এরকম না। কিন্তু আপনি যদি এইটাকে ইস্যু বানায়, এইটাকে সার্বজনীন কথা ধরে যদি বলে দেন যে জুলাই গণঅভ্যুত্থানটা মিথ্যা,
জুলাই গণঅভ্যুত্থানের কনস্পিরেসি এটা মেটিকুলাসলি ডিজাইনড বা এখানে দায়িত্বশীলেরও তো আসলে অনেক Exactly, সময় বিশেষ করে বলে, মুগ্ধ আর স্নিগ্ধ একই, দুইজন একই, কোনো টুইন ভাই না তারা। সুতরাং মুগ্ধ মারা যায় নাই। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বলছেন যে তন্নি এখানে সস লাগায় রাখছিল। এই যে কথাগুলো, এইটা আরও বেশি প্রবলেমেটিক যে আপনি পুরো 1,500 শহীদকে নালিফাই করে দিচ্ছেন। বাংলাদেশের মানুষ 16 তারিখ, অ্যাটলিস্ট 16 তারিখ থেকে 5 তারিখে 20 দিন সবাই রাস্তায় ছিল। তাদের এই যে আন্দোলন, এই যে প্রতিবাদ, এটাকে আপনি মানে মিথ্যা বলছেন, এটা আরও বেশি প্রবলেমেটিক। আচ্ছা, এবার শেষ করি। আপনি যেটা বললেন যে এই যে যারা নারীদেরকে স্যালাড শেমিং করেছে, আমি আরও যোগ করি, শুধু নারীদের স্যালাড শেমিং না, মাজারে হামলা হয়েছে না একের পর এক, আপনারা দেখেছেন। মাজারের ওই যে কবর থেকে পীরকে তুলে পোড়ায় মারা হয়েছে না? কয়েকদিন আগে আমরা কুষ্টিয়াতে দেখলাম না যে মাজারে হামলা করে একজন পীরকে মেরে ফেলা হলো একদম লাঠি দিয়ে পিটায়। এরকম অনেক কিছুই হয়েছে। এটাকে বলে সুযোগ সন্ধানী। এবং আমি নিশ্চিত এই যারা ধরেন একজন স্যালাড শেমিংকারীকে ফুলের মালা দিয়ে বের করলো, এরকম একাধিক ঘটনা ঘটেছে, একটা না একাধিক ঘটনা আমরা জানি। নারীর উপরে এবং নারীদের উপর যেভাবে স্যালাড, মানে বিশেষ করে আমাদের নেতৃত্বের উপর আমরা দেখি যে তাদের ফেসবুক, তাদের কমেন্ট বক্সে কিভাবে করে হামলা করা হয়। Exactly, মানে এখন এই এইটাতে শুধুমাত্র জিনিসগুলোই আসলে শেষ হওয়া দরকার। এটা শুধুমাত্র এখন যারা আছেন বাংলাদেশ এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তাদের থেকে কেউ কেউ যেমন করেন, এর চেয়ে বেশি করেন আওয়ামী লীগ। আপনি দেখবেন যে আওয়ামী লীগের, ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে একেবারেই সময় নেই। আশা করি আপনাকে আবারও আমাদের এই দ্য ভয়েস অফ জেনজিতে পাবো। আর হচ্ছে হ্যাঁ, বাংলাদেশের মানুষের আসলে হচ্ছে নীতিগত পরিবর্তন আসুক, দেশকে সবাই ভালোবাসুক, সবার আগে দেশ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আজ আমাদের সাথে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, আহ্বায়ক জাতীয় ছাত্রশক্তি এবং জুলাই বিপ্লবের বলিষ্ঠ কণ্ঠস্বর। আমরা এই জুলাই মাসের পুরোটা সময় ধরেই জুলাই যোদ্ধাদের নিয়ে আসছি, তাদের মতামত জানছি। প্রতি শনিবার রাত 8টায় দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি প্রচারিত হয় 21 টেলিভিশনের পর্দায়। আগামী শনিবার আবারও দেখা হবে। ততক্ষণ অবধি নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।